12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পাইলট প্রকল্পের অংশ হিসেবে কৃষক কার্ড চালুর সিদ্ধান্ত। সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সহ সব দেশের আস্থা রয়েছে, দাবি পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে চায় ইইউ। এবং পুলিশের কাজে হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ কার্যালয় খুললে আইনি ব্যবস্থা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ বৃহস্পতিবার বেলা 11টায় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সোমবার সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এখন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে নতুন সংসদের যাত্রা। যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্পের অংশ হিসেবে সরকার কৃষক কার্ড চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি একথা বলেন। এদিকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান চীনের রাষ্ট্রদূত। মফিউর রহমানের রিপোর্ট। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের শুরুতে সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। এ সময় তিনি কুশল বিনিময়ের পাশাপাশি তিন বাহিনীর খোঁজ খবর নেন। পরে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তারেক রহমান। পরে তিনি সচিবালয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠক করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতনদের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। পরে তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তিনি। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের সাথে বাংলাদেশের আগেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় চীন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক তাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি। প্রধানমন্ত্রী বৈঠক করেন কৃষক কার্ড বিষয়েও। বৈঠকে অংশ নেয় কৃষি, খাদ্য, ভূমি, অর্থ, বাণিজ্য ও তথ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, কৃষক কার্ড পর্যায়ক্রমে সব কৃষকই পাবে। তিনি বলেন, কৃষক কার্ডে উৎপাদন সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ সুবিধা পাবে কৃষকরা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই কৃষি কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। যেমন ধরেন, তাকে আপনার কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, তাকে আপনার সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণ, যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা। তবে এটি কোন প্রক্রিয়া দেওয়া হবে তা শিগগিরই জানানো হবে বলেও জানান তথ্যমন্ত্রী। অবশ্যই পাইলট প্রজেক্ট তো সবাইকে নিতে পারবো না, পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুরু করব। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ সব দেশের আস্থা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের দূতদের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই। এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে অধীর আগ্রহ
অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এ আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করে রাষ্ট্রদূত মাইকেল মিলার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নতুন নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। সোমবার আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে তাকে নিয়োগ দেওয়া হয়। এদিকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষী সাবেক সেনাপ্রধানের জেরা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে এবং কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষী শেষ হয়েছে। মুদাসির আলীর প্রতিবেদন। নতুন সরকারের শপথ নেয়ার মাত্র কয়েকদিনের ব্যবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে এলো রদ বদল। সোমবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আমিনুল ইসলাম। বিষয়টিকে স্বাগত জানিয়ে একে স্বাভাবিক প্রক্রিয়া বললেন বিদায়ী চিফ প্রসিকিউটর। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। পরে ট্রাইব্যুনালে এসে বিচারিক প্রক্রিয়া নিয়ে আশাবাদের কথা জানান নতুন চিফ প্রসিকিউটর। যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এদিকে ট্রাইব্যুনালকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষী সাবেক সেনাপ্রধানের জেরা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। জনাব ইকবাল করিম ভূঁইয়ার দ্বিতীয় দিনের মতো জেরা সমাপ্ত হয়েছে। এই জেরা আগামী আবার রবিবার দিনও থাকবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় হাসানুল হক ইনুর পক্ষে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আসামির আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখতে 10 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। কুষ্টিয়ার যে মামলাগুলো দায়ের করা হয়েছে এই 6 জন নিহতের ঘটনায়, সেই মামলাগুলোর কোনোটিতেই এই মামলার অভিযুক্ত হাসানুল হক ইনুর নাম নেই। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। যে মামলা চলছে দেশে মব কালচার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দাবি আদায়ের নামে মহাসড়ক বা সড়ক অবরোধ করার দিন শেষ। সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। পুলিশ ক্ষমতা অপব্যবহার করলেও যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমনি পুলিশের কাজে বাধা দিলেও কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সেটা অনেক সময় পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফারেন্স আছে, কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। নিয়মনীতির প্রতিষ্ঠার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অল্প সময়ের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া হবে। সকালে নয়াপল্টনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। বিএনপি নতুন বাংলাদেশের জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিভিন্ন জায়গায় তাদের অফিস খোলা প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আসছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো যাওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে, এটা আমরা চাইনি। এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। রাজধানীর 50টি স্থানে ভর্তুকি মূল্যে মিলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পণ্য। 40 দিন বন্ধ থাকার পর রমজান সামনে রেখে আবারও চালু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। কমানো হয়েছে সুবিধাভোগীর সংখ্যা। টিসিবি বলছে, ফ্যামিলি কার্ডের বাইরে থাকা 28 মাস পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য পাবেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ।
ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পেতে ট্রাকের পেছনে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে গেল 10 ফেব্রুয়ারি ট্রাক সেল কার্যক্রম শুরু করে টিসিবি। এর আওতায় 28 মার্চ পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য পাবেন সাধারণ মানুষ। এই প্যাকেজের আওতায় প্রতি লিটার ভোজ্য তেল 115 টাকা, প্রতি কেজি ছোলা 60 টাকা, মসুর ডাল 70 টাকা, চিনি 80 ও প্রতি কেজি খেজুর 160 টাকায় বিক্রি করা হচ্ছে। 590 টাকা প্যাকেজে বেজায় খুশি সুবিধাভোগীরা। আমরা খুব দ্রুত মাল পাইছি, ডিলারটা খুব ভালো। তাই মালটা পাইতাছি, আমরা চলতে পারতাছি। তেলের যেই দাম দিতাছে সরকার, এটার জন্য আমাদের খুব উপকার। অল্পটা মাল দিচ্ছে, সেই কারণে আমরা লাইনে দাঁড়াইলাম। তবে শৃঙ্খলবদ্ধভাবে পণ্য ক্রয়ে সদিচ্ছার ঘাটতি অনেকের, আর এতে ভোগান্তিতে পড়ছেন বয়স্ক ও শিশুরা। একজনের একাধিকবার পণ্য নেয়া সহ আছে নানা অভিযোগ। এখানে অনেকেই আছে যে একবারের জায়গায় 3বার 4বার করে নেয়। একবার মাল নিয়েছে, তারপর আবার আইয়া ওই সামনে দাঁড়াইতে আছে, তারাই আবার সামনে দাঁড়াইলো। তাহলে আমরা কি করলাম অপরাধটা? আমার আম্মু অসুস্থ, তো এলাকা আমার আম্মু আইতে পারেনি, এলাকা আমারে কইছে তুই যা নিয়ে আয়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাক সেলের কর্মীরা। বিশেষ করে নারীদের লাইন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলে অভিযোগ ডিলারদের। পুরুষ মোটামুটি লাইনে থাকে, মহিলা যদি সিরিয়াল লেখার পরও কিছু সিন্ডিকেট মহিলা আছে, ওনারা কথা শুনতেছে না। আপনি নিজেও দেখেন, আমি নিজে 3বার নামছিলাম, আমি লাইনে আমি সোজা করতে পারতেছি না। আমার হাতে খামচি দিছে, আমার এখানে ব্যথা দিছে, আমি মহিলা গায়ে তো আমি হাত দিতে পারি না, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি ওনাদের সিরিয়াল মেনটেন করার জন্য। ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির পরিধি বাড়ানোর পাশাপাশি সরকারকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি জানান সাধারণ মানুষ। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। পণ্য বিক্রিতে নানা অনিয়মের দায়ে কারওয়ান বাজারেও অভিযান চালিয়ে 26,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের। বাজারটিতে নিয়ম মেনে পণ্য বিক্রির জন্য বিক্রেতাদের সচেতন করেন তিনি। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার পাশাপাশি সিন্ডিকেট বন্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা মূলত যে ধার্যকৃত মূল্য তার থেকে অতিরিক্ত রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং একই সাথে মূল্য তালিকা বা মেয়াদ ঠিকমতো প্যাকেজিংয়ে উল্লেখ না করা, এ ধরনের অপরাধে 9টি মামলায় মোট 26,000 টাকা অর্থদণ্ড করেছি। ভবিষ্যতে আমরা একই অপরাধের পুনরাবৃত্তি দেখলে আমরা কঠোর আইনি পদক্ষেপের দিকে পরিগণিত করব। রাজধানীতে এখনও জমে ওঠেনি ঈদ কেনাকাটা, তবে ভোগান্তি আর ভিড় এড়াতে পোশাকের দোকানগুলোতে ছুটছেন অনেকেই। গুণগত মান আর দাম যাচাই বাছাই করে কিনছেন ঈদের পোশাক। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের, আর এবছর কাঙ্ক্ষিত বিক্রির প্রত্যাশা পূরণ বিক্রেতাদের। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। এগিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে ক্রেতার রুচির কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। প্রস্তুতি থাকলেও এখনো জমে ওঠেনি কেনাকাটা, তবে ভিড় এড়াতে অনেকেই ছুটছেন দোকানগুলোতে। কয়েকদিন পর তো ভিড় বেড়ে যাবে 10 রোজার পরে, এর জন্য আগেই আমরা বাচ্চাদের কেনাকাটাগুলো আগে করতেছি। মানুষজন একটু কম, ভিড় একটু কম মোটামুটি, তো এখন একটু সুলভ মূল্যে কিনা যায়। স্বস্তিটা ভালো পাচ্ছি, রোজা রেখে স্বস্তিটা ভালো, যে ভিড় নাই, এই কারণে বেশি ভালো লাগছে। এই চিত্র রাজধানীর মিরপুর 1-এর ফুটপাত থেকে শুরু করে শপিং মল, নতুন কাপড়ের সমাহার সব দোকানে। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। সব দোকানে একমত জিনিস নাই, এক এক দোকানে এক এক জিনিস, কিন্তু দাম আগে সেটা অনেক হাই। ফিক্স প্রাইস তো এই দামের মধ্যে ফ্যান কেনাকাটা হয়, আগে নিম্ন দামের তো ফ্যান কিনে নাই, ওই 2,000, 2,500, 1,500 এর মধ্যে তো ফ্যান কেনা হয়। কাপড় অনুযায়ী এক এক দোকানে এক এক রকমের প্রাইস, ব্র্যান্ড অনুযায়ী। পোশাকের মান আর ক্রেতার ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখে গত বছরের মতোই দাম নির্ধারণ করেছেন পোশাকের। তাদের প্রত্যাশা 10 থেকে 20 রোজার পরেই জমে উঠবে কেনাকাটা। বেচা কিনা এখনো শুরু হয় নাই, মাসে দেখা গেল মানুষের 5-6 তারিখে গার্মেন্টস বেতন পাবে, বোনাস দেবো তাদের, ঠিক আছে, মানুষ দেশে যাবে, সেই সময় একটা কেনাকাটা, ওই সময় একটা ঈদ হবে। দামটা সব দিকে ঠিক আছে, মানে আগের বছর যেরকম ছিল তুলনামূলক এবছরও স্বাভাবিক আছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যবসায়ীরা। চিন্তায় যদি এটা প্রতিরোধ করে পুলিশ, যদি তাদের একটু আইনশৃঙ্খলা তারা নজরদারিতে নেয়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো হবে। উচ্চবিত্তদের ভরসা বড় শপিং মল হলেও নিম্ন ও মধ্যবিত্তদের ভরসা ফুটপাত। তবে সকলের প্রত্যাশা সাধ্যের মধ্যে ঈদ কেনাকাটা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
ব্যাংকিং খাত সংস্কার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে সরকারের প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রোড টু রিভাইভাল প্রস্তাব পেশ করেছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। সোমবার ডিসিসিআই অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে সব দাবি করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 22 বছরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে নেমে 6.49% দাঁড়িয়েছে। এবছর আমাদের অগ্রাধিকারদের মধ্যে থাকবে ঋণের ব্যয় হ্রাস, উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি, জ্বালানি ব্যয় ও সামগ্রিক ব্যবসা পরিচালনার ব্যয় কমানো। একই সাথে রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতীতে নীতিগত অসামঞ্জস্যতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত মাত্রা অর্জিত হয়নি। প্রায় 3 মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকটে মানিকগঞ্জ 250 শয্যার সদর হাসপাতাল। শুধু হাসপাতালেই নয়, ফার্মেসিগুলোতেও মিলছে না এই ভ্যাকসিন। এতে ভোগান্তিতে পড়েছেন কুকুর ও বিড়ালে কামড়ানো রোগীরা। তবে দ্রুতই সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। প্রায় 16 লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন জেলার 7 উপজেলা থেকে এখানে আসেন হাজার হাজার রোগী। বিভিন্ন রোগের পাশাপাশি নিয়মিত চিকিৎসা নেন কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরাও। জেলায় প্রতিদিন প্রায় 200 ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন লাগলেও 16 ডিসেম্বর থেকে সদর হাসপাতালে পুরোপুরি বন্ধ সরবরাহ। কোম্পানি আমাদেরকে দেয় না, তাদের কাছে নাই। তারা বলে যে আমাদের প্রোডাক্ট যাওয়া হয় ওই সবাইরে ভাগযোগ করে 2-4টা করে দেই, ওই 5 দিন 7 দিন 10 দিন পর দেখা গেল 5টা দিছে। যা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী কোম্পানি দিতে পারতেছে না। আমাদের হয়তো মাসে 10টা 15টা এরকম করে দেয়, আমরা যাই মারবি তাই বিক্রি করি। অবস্থা এমন যে কোথাও ভ্যাকসিন পাওয়া গেলেও 4 জন রোগী মিলে ভ্যাকসিন নিতে হচ্ছে। কুকুরে কামড়াইছে, এর ভ্যাকসিন পাই না, আমরা বাইরে থেকে কিনে আই না ভ্যাকসিন নিতেছি। হাসপাতালে ভ্যাকসিন নাই, বাইরে থেকে টাকা দেয়, বেশি টাকা দিয়ে কিনে আই না, শুই নিলাম। হসপিটালে আইছে তাও পাই নাই, মানিকগঞ্জ গেছে তাও পাই নাই, ফার্মেসিতে গিউর থেকে আনি আইছি বেশি দামে। হাসপাতালে এসে আমরা ভ্যাকসিন পাই না, ভ্যাকসিন অ্যাভেলেবল এই হসপিটালে নাই, এর জন্য আমাদের খুব সমস্যা হতেছে। কিন্তু আমাদের কুকুর বেলার কামড়ের জন্য আমরা ভুক্তভোগী। সরকার যদি আমাদের এটা অ্যাভেলেবল করে সেক্ষেত্রে আমাদের ভুক্তভোগীদের জন্য আর কি সুবিধা হবে। প্রতিদিন 100 থেকে 150 জন রোগী ভ্যাকসিন না থাকায় ফেরত যাচ্ছে কিংবা অন্য কোথাও থেকে সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। প্রতিদিন হচ্ছে আমাদের ঘরে 150 থেকে 60 জন রোগী আসে। তো মাঝে মধ্যে সাপ্লাই বেশি থাকলে রোগী একটু বেশি হয়, আর সাপ্লাই যখন কম থাকে ওই সময় রোগী একটু কম হয়। কোম্পানি প্রোডাকশনের ঘাটতি থাকায় সংকট জানিয়ে আবাসিক মেডিকেল অফিসার বললেন, দ্রুত ভ্যাকসিন সংকট নিরসন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। রেবিস ভ্যাকসিনের যে প্রোডাকশনের যে কোম্পানি, সেই কোম্পানি থেকেই আসলে এই প্রোডাকশনের ঘাটতি হয়েছে। আমাদের অধিদপ্তর থেকে যখন এই ঘাটতি পূরণ করে তারা এটা সাপ্লাই পাবে এবং আমরা অতি শীঘ্রই এই ভ্যাকসিনের ঘাটতি পূরণ করে আমরা আমাদের ভ্যাকসিনের পরিপূর্ণতার সার্ভিসটা আমরা দিতে পারব। দ্রুত সময়ের মধ্যে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতের দাবি মানিকগঞ্জবাসীর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, সরকারের কর্মপরিকল্পনা তুলে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পাইলট প্রকল্পের অংশ হিসেবে কৃষক কার্ড চালুর সিদ্ধান্ত। সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সহ সব দেশের আস্থা রয়েছে, দাবি পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় ইইউ। এবং পুলিশের কাজে হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ কার্যালয় খুললে আইনি ব্যবস্থা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।